আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন একটি ভিডিওতে। তো আজকে মূলত আমরা হেলিক্যাল স্প্রিং রিলেটেড সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো শুরুতেই আগে আমরা একটু হেলিক্যাল স্প্রিংটা কিরকম হয় সেই জিনিসটা একটু জানার চেষ্টা করি। তো হেলিক্যাল স্প্রিং হচ্ছে এক ধরনের ইলাস্টিক কয়েল যা মূলত পেঁচানো অবস্থায় থাকে। তো এটাকে যদি সংকুচিত করা হয় সেটা আবার প্রসারিত হয়ে যায়, অথবা যদি প্রসারিত করা হয় আবার কি হয়, সংকুচিত হয়ে যায়। তো স্প্রিংটা দেখার জন্য আমি বেশ কিছু চিত্র এখানে তুলে ধরলাম। আপনারা হয়তোবা চিনে ফেলছেন অলরেডি হেলিক্যাল স্প্রিংটা কি ধরনের হতে পারে। তো এটা মূলত স্থিতিস্থাপক সূত্র অনুযায়ী কাজ করে। যে আমরা যে হুকসের ল জানি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এই সূত্রের উপর কাজ করে আরকি। তো এই ভিডিওতে মূলত আমরা হেলিক্যাল স্প্রিং রিলেটেড যে প্রবলেমগুলো পরীক্ষায় আসে সেগুলো সলভ করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো এখানে আপনারা একটা হেলিক্যাল স্প্রিং দেখতে পাচ্ছেন। তো হেলিক্যাল স্প্রিং রিলেটেড সমস্যাগুলো সলভ করার জন্য আমাদের হাতে গোনা ২-৪ টা সূত্র আমাদেরকে জেনে রাখতে হবে। তো আমি সেই সূত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আমি বাম দিকে ৩ টে সূত্র তুলে ধরছি। একটা হচ্ছে টাউ, টাউ দ্বারা বোঝাবে শিয়ার স্ট্রেস, এবং আর নিচের যে সূত্রটা সেটা হচ্ছে ডেল, ডেল দ্বারা বোঝাবে যে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে অথবা কতটুকু বিকৃত করা সম্ভব হবে। তো সবার প্রথমে আমরা জেনে নেই যে স্প্রিং এর সূত্রগুলোতে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। স্প্রিংটা যে সংকুচিত হবে অথবা প্রসারিত হবে তার জন্য যে প্রয়োজনীয় বল সেটাকে আমরা পি দ্বারা ডিনোট করব, এবং এই স্প্রিংটা যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি, অর্থাৎ যে পেঁচানো তারটা দিয়ে তৈরি, সেই তারটার যে ডায়ামিটার সেটাকে ছোট ডি দ্বারা প্রকাশ করব। এবং স্প্রিংটা যে রেডিয়াসে পেঁচানো হয়েছে সেই রেডিয়াসটাকে ধরবো আর, তাহলে টোটাল যে ডায়ামিটারটা সেটাকে ধরবো বড় ডায়ামিটার, অর্থাৎ এটাকে ধরবো বড় ডি, আর এবং যে স্প্রিংটা যে তৈরি করা হয়েছে এটাকে ধরবো ছোট ডি। তাও দ্বারা হচ্ছে ধরবো শিয়ার স্ট্রেস, হচ্ছে ডেল দ্বারা ডিফ্লেকশন ধরবো, আবার এন দ্বারা ধরবো যে স্প্রিংটাতে টোটাল কতটুকু পেজ দেওয়া আছে। যেমন আমি যদি বলি ১, ২, ৩, ৪, ৫ এভাবে পেজ কয়টা আছে সেটাকে আমরা এন দ্বারা বুঝবো। তো এই অঙ্কগুলোতে সাধারণত শিয়ার স্ট্রেস চাই অথবা স্প্রিং এর উপর স্ট্রেসটা চাই। তো সেটাকে বের করার জন্য আমরা ওয়াল ফর্মুলা ব্যবহার করি, যেটা আমি প্রথমে দিয়ে দিছি। টাউ ইকুয়াল টু 16 PR বাই পাই ডি কিউব ইন্টু 4m-1 4m বাই -4 প্লাস 0.615 বাই m। তো এখানে দেখেন পি দ্বারা আমরা লোডকে প্রকাশ করবো, অর্থাৎ কতটুকু ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এই আর দ্বারা হচ্ছে টোটাল স্প্রিংটার যে রেডিয়াসটা এটা প্রকাশ করব। ডি দ্বারা হচ্ছে স্প্রিংটা যে তৈরি হয়েছে যে তারটা দিয়ে সেটা ডায়ামিটারটাকে প্রকাশ করব। এখন এই এমটা দ্বারা কি বোঝাচ্ছে? এম মূলত বোঝাবে যে এই যে পুরো যে বেসটা, এই বেসটা এবং হচ্ছে যে ছোট বেসটা, বড় ডি এবং ছোট ডির এটা রেশিওটাকে বোঝাবে। অর্থাৎ এম ইকুয়াল টু ডি বাই ডি। তো ডি ইকুয়াল টু আমরা জানি কি 2 ইন্টু আর, 2r বাই ডি। আর এখানে যদি স্প্রিং এর ডিফ্লেকশন চাই তাহলে হচ্ছে নিচের যে সূত্রটা আমি দিছি 64 পি আর কিউব এন বাই জিডি পাওয়ার 4, এই সূত্রটাকে অ্যাপ্লিকেশন করব আমরা। এছাড়াও শিয়ার স্ট্রেস বের করার জন্য আরো একটি ফর্মুলা আমরা পাই, সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি। 16 পি আর বাই পাই ডি কিউব 1 প্লাস ডি বাই 4r। এই রিলেটেড অঙ্কগুলোতে আরো একটা জিনিস চাই, সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বের করতে বলে। আমরা এইচএসসি অথবা ডিপ্লোমায় পড়ে আসি এফ ইকুয়াল টু কে এক্স, ওই ফর্মুলাটাই আমরা এখানে ব্যবহার করব। অর্থাৎ কে ইকুয়াল টু যদি পি বাই ডেল আর কি, এই সূত্র অনুযায়ী এখানে বসানো হয়েছে কে ইকুয়াল টু পি বাই ডেল, তাহলে কে ইন্টু ডেল ইকুয়াল টু পি। পি হচ্ছে যদি আমি এফ ধরি তাহলে এফ ইন্টু কে এক্স, ওই সূত্রটাকেই বসানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি অঙ্ক দেওয়া আছে, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস অ্যান্ড ইলংগেশন ইন দ্য হেলিক্যাল স্প্রিং composed of 20 turns and 20 মিলিমিটার ডায়ামিটার ওয়্যার। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে একটি স্প্রিং আছে, যে স্প্রিংটার শিয়ার স্ট্রেসটা বের করতে হবে এবং কতটুকু বাড়বে অর্থাৎ বিকৃত হবে সেটাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য তারা এখানে বেশ কিছু ডাটা দিয়ে দিছে। আমি ডাটাগুলো একটু লেখার চেষ্টা করি। দেখেন এখানে বলে দিছে যে স্প্রিংটাতে টোটাল 20টা টার্ন আছে, অর্থাৎ এন এর মান হচ্ছে 20, এবং যে তারটা দিয়ে স্প্রিংটা তৈরি করা হয়েছে তার ডায়ামিটার দেওয়া আছে 20 মিলিমিটার, সেটাও আমি বসাই দিছি। তারপর বলছে কি মেইন রেডিয়াস অফ দ্য স্প্রিং এর দেওয়া আছে কত, 90 মিলিমিটার। অর্থাৎ এই যে বড় রেডিয়াসটা আমি একটু আগে দেখাইলাম, এই যে বড় রেডিয়াসটা এটাকে দেওয়া আছে কত, 90 মিলিমিটার। When the spring is supporting a load of 1.5 কিলোনিউটন, অর্থাৎ স্প্রিং এর উপর কতটুকু লোড প্রয়োগ করা হয়েছে সেটাও বলে দিয়েছে। পি এর মান 1.5 কিলোনিউটন। তারপর দেওয়া আছে যে ইউজ ওয়াল ফর্মুলা, তারা এখানে বলে দিয়েছে যে ওয়াল ফর্মুলা ব্যবহার করে টাউ এর মানটা বের করতে হবে, অর্থাৎ শিয়ার স্ট্রেস বের করতে হবে।
এবং জি এর মান তারা দিয়ে দিয়েছে, মডুলাস অফ রিজিডিটি বা শিয়ার মডুলাস। তো আমি মানগুলোকে সবগুলোকে সাইডে নিয়ে আসলাম, টাউ এবং ডেল আমাকে বাইর করতে হবে কিভাবে, ওয়াল ফর্মুলা ব্যবহার করে। তো আমি যদি ওয়াল ফর্মুলা থেকে আমি জানি কি টাউ ইকুয়াল টু 16 পি আর বাই পাই ডি কিউব। দেখেন এখানে পি আর সবগুলোই আমাদের দেওয়া আছে, শুধুমাত্র এম এর মান দেওয়া নেই। তাহলে এমটাকে আগে বাইর করে নেই। এম ইকুয়াল টু কি জানি 2r/d। তাহলে এখানে মানগুলোকে বসে দিয়ে এম এর মান পেয়ে গেলাম। তাহলে এই সবগুলো মানকে যদি আমি ফর্মুলাতে নিয়ে আসি তাহলে টাউ এর মান আসবে, সরাসরি অ্যান্সার চলে আসবে আর কি। আর এখানে আমি কাটাকাটিগুলো দেখাইলাম না, ইউনিট কনভার্সন। আমি আশা করছি আপনারা এগুলো জেনেই এতদূর পর্যন্ত আসছেন। তো মোটামুটি আমাদের শিয়ার স্ট্রেস বের করা শেষ। এবার আমরা ইলংগেশনটা বের করি। তো ইলংগেশন বের করার জন্য আমরা ফর্মুলা পড়ছিলাম কি 64 pr^n/gd⁴। এখন দেখেন আমাদের সবগুলো ডাটাই আমাদের কাছে আছে। সবগুলো ডাটা যদি আমি বসাই দিই তাহলে সরাসরি চলে আসবে ডেলের মান, অর্থাৎ স্প্রিংটি এতটুকু বিকৃত হতে পারবে। আশা করছি এই অঙ্কটা আপনার কাছে যথেষ্ট ক্লিয়ার হয়ে আছে। যদি এ পর্যন্ত ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে অঙ্কটা আবার একটু দেখে নেবেন। তো এরপরে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করি। তো এইখানে আবার একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যে কম্পিউট দ্য ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস ডেভেলপড ইন এ ফসফরাস ব্রোঞ্জ স্প্রিং। অর্থাৎ ব্রোঞ্জ এবং ফসফরাসের একটা স্প্রিং আছে, সেটাতে শেয়ার স্ট্রেসটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের কি কি ডাটা দিছে আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করি। দেখেন এখানে বলছে কি যে মিন ডায়ামিটার, অর্থাৎ এই যে স্প্রিংটা আমি ধরছিলাম বড় ডায়ামিটারটা, অর্থাৎ 2r এর মান তারা দিয়ে দিছে, ডি ইকুয়াল টু 200 মিলিমিটার। তার মানে আর এর মান হবে কত, 100 মিলিমিটার। এবং বলছে কি কনসিস্টিং অফ 24 টার্নস। তাহলে এন এর মান হচ্ছে কত, 24টা টার্ন আছে, মানে 24টা পাক আছে, এন এর মান হচ্ছে 24। তারপর এখানে ডায়ামিটার দেওয়া আছে, ছোটটি দেওয়া আছে 20, এবং বলছে কি স্প্রিংটা টোটালি কতটুকু স্ট্রেসড হতে পারে, 100 মিলিমিটার স্ট্রেস হতে পারে। সে মানগুলোকে আমি নিয়ে আসলাম এবং কি জি এর মানও দেওয়া আছে, সবগুলো মান দেওয়া আছে। আর এই ছোট ডিটা কিসের মান, বড় ডিটা কিসের মান, এটা আমি আশা করছি আপনার এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। তো যেহেতু আমাদের কি বের করতে হবে, ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস। তো ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস বের করার জন্য আমরা কি জানি, ওয়াল ফর্মুলা জানি। তো ওয়াল ফর্মুলা অনুসারে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পি এবং এমটা মিসিং। তো সর্বপ্রথম আমাদেরকে পি এবং এমটাকে বের করে নিতে হবে। এম ইকুয়াল টু আমরা জানি কি 2r/d। তো যেই জিনিসটাকে সরাসরি আমরা আগেও ক্যালকুলেশন করছি, এম এর মান পেয়ে গেছি। এখন আমাদের প্রয়োজন পি এর মান। তো পি এর মানটা না দিলেও তারা এখানে একটা ক্লু দিয়ে দিছে, ডেল এর মান দিছে। ডেল অর্থাৎ বিকৃতিটা দিয়ে আছে। তো বিকৃতি তথা ইলংগেশন আমরা সূত্র আরেকটা জানি, সেটা কি 64 pr^n/gd⁴। তো এখান থেকে আমি যদি ডেলের মান বসাই দিই, বাকি সবগুলো মান আমাদের ডান দিকে তোলায় আছে, সবগুলোকে যদি বসাই দিই সরাসরি পি এর মানটা চলে আসতেছে। তো এখন আমাদের পি এবং এম এর মান যদি পেয়ে যাই তাহলে কি করতে হবে, আবার ওয়াল ফর্মুলাতে চলে আসতে হবে। যদি আমি ডাটাগুলোকে বসাই দিই সরাসরি রেজাল্ট চলে আসবে। আশা করছি যে অঙ্কগুলা বুঝতে পারতেছেন, খুবই সহজ অঙ্ক, জাস্ট ফর্মুলাকে বসালে রেজাল্ট চলে আসে। তো এবার আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেখি। দেখেন এখানে বলে দিছে যে 2 স্টিল স্প্রিং অ্যারেঞ্জড ইন সিরিজ শোন ইন ফিগ। অর্থাৎ একটা ফিগার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফিগারে 2টা স্প্রিং লাগানো আছে। তো নিচে একটা লোড দেওয়া আছে পি, সেটা উপরে বলে দিছে। তারপর বলছে কি দা আপার স্প্রিং হ্যাজ 12 টার্নস অফ 25 ডায়ামিটার ওয়্যার। তার মানে এন এর মান দেওয়া আছে এবং এই যে ডায়ামিটারটা দেওয়া আছে ছোট ডি, তারের ডায়ামিটারটা উপরের জন্য দেওয়া আছে, এবং দেওয়া আছে মিন রেডিয়াস। অর্থাৎ এই যে বড় স্প্রিংটা যে টোটাল যে রেডিয়াসটা সেটার মান দেওয়া আছে। ঠিক সেম ভাবে আবার ছোট স্প্রিংটারও কিছু ডাটা দিয়ে দিছে। তো দেওয়ার পর বলছে কি ইফ দ্য ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস ইন আইদার স্প্রিং মাস্ট নট এক্সেড 200 মেগাপাস্কেল। অর্থাৎ প্রত্যেকটা স্প্রিং এর জন্য শেয়ারিং স্ট্রেস 200 মেগাপাস্কেল হতে হবে। তারপর বলছে কি কম্পিউট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পি, অর্থাৎ পি এর সর্বোচ্চ মান বের করতে হবে, এবং টোটাল ইলংগেশন অফ দ্য অ্যাসেম্বলি। অর্থাৎ এই যে পি এর মানটা বের করতে হবে এবং এইখানে পি বল প্রয়োগ করার ফলে স্প্রিংটা টোটাল কতটুকু ডিফ্লেকশন হবে সেটাকে আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের কি কোনো ক্লু দিছে, দেখেন এখানে কিছু দিয়ে দিছে যে ইউজ ওয়াল ফর্মুলা। ওয়াল ফর্মুলা ব্যবহার করতে হবে এবং জি এর মান দেওয়া আছে। আবার আরেকটা জিনিস চাইছে যে কম্পিউট দ্য ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। অর্থাৎ এই যে স্প্রিং দুইটা স্প্রিং এর টোটাল যে স্প্রিং কনস্ট্যান্ট সেটাকে আমাদের বের করতে হবে।
তো অঙ্কটা সলভ করার জন্য আমরা ডাটাগুলোকে একটু তুলে নিয়ে আসার চেষ্টা করি। দেখেন এই যে বড় স্প্রিং এর ডাটাগুলোকে তুলে ধরছি এবং ছোট স্প্রিং এর ডাটাগুলোকে তুলে ধরছি এবং বড় স্প্রিং এর ডাটাগুলো থেকে m = 2r/d করে m এর মানটা বের করছি। সিমিলারলি এখান থেকেও নিচেরটারও m এর মানটা বের করে ফেলছি। তো এখন আমাদের প্রথম কাজ ছিল কি p এর মান বের করা। তো p এর মান বের করার জন্য আমরা প্রথমে উপরের স্প্রিংটা নিয়ে কাজ করব, তারপরে নিচের স্প্রিংটা নিয়ে কাজ করব। আমি যদি প্রথম স্প্রিংটার জন্য চিন্তা করি, আমরা জানি কি tau max = 16 pr/5d³ 4m - 1 4m - 4, তারপর যে পুরো সূত্রটা আছে সেই সূত্রটা পুরোটা বসাই দিছি এবং জাস্ট মানগুলো পুট করলে আমাদের রেজাল্টটা চলে আসবে p = 5182.29 নিউটন। একইভাবে আমরা দ্বিতীয় স্প্রিংটারও p এর মানটা বের করে ফেলি। দ্বিতীয় স্প্রিং এর জন্য আবার মানগুলোকে বসাই দিলাম ওই একই ফর্মুলায়, p এর মানটা চলে আসবে 3498.28 নিউটন। তো এখানে আমরা যে দুইটা p পাইলাম, দুইটা p এর মধ্যে আমাদেরকে নিতে হবে ছোট পিটা, অর্থাৎ আগের যে পিটা আসছে সেটা প্রায় 5000 এর পর 5000 নিউটন প্রায়, আর পরে যে পিটা আসছে সেটা প্রায় 3000 নিউটন। তো আমাদেরকে নিতে হবে ছোটটা। এর কারণটা হলো কি, নিচের স্প্রিংটা যখন 3000 লোড নিতে পারবে, উপরের স্প্রিংটা তখন নিতে পারবে 5000 লোড। তো নিচের স্প্রিংটাতে যদি আমরা যদি 5000 লোডটাকে ক্যালকুলেশন করি, হিসাবে নেই, তাহলে 5000 পৌঁছানো আগেই নিচের স্প্রিংটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ 3000 পর্যন্ত সে সহ্য করতে পারতেছে, এই পর্যন্ত যেতে যেতে সেটা নষ্ট হয়ে যাবে, যার কারণে সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের দুইটা লোডের মধ্যে নিরাপদ হবে নিচের যে ছোট লোডটা সেই লোডটা নিতে হবে। তো এখানে আমাদের পি এর মানটা তাহলে রেজাল্টে আসতেছে যে 3498.28 নিউটন। তো আমরা পি এর মানটা বের করে ফেলছি। এরপর আমরা বের করব যে টোটাল ইলংগেশন কতটুকু হয়েছে এটা বের করব। তো এখানে টোটাল ইলংগেশন বের করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপরের স্প্রিংটার একটা ডেল হবে, নিচের স্প্রিংটার একটা ডেল হবে। তো দুইটা ডেলের যোগফলই হবে আমাদের কি টোটাল ইলংগেশন। যেই কাজটাই আমি এখানে করছি, del = del1 + del2। তো del1 এবং del2 যে ফর্মুলাগুলো 64 PRQN/GD44 এই মানগুলোকে বসে দিয়েছি। সবগুলো ডাটা আমাদের ডান দিকে আছে, উপর থেকে তোলা আছে। তো এখান থেকে কি করব, ক্যালকুলেশন করলে সরাসরি ডেলের মান চলে আসবে। তো এই ডেলটা হবে কি দুইটা স্প্রিং মিলে টোটাল রিফ্লেকশন। তো সর্বশেষ আমাদের যে জিনিসটা চেয়েছিল সেটা হচ্ছে কি কম্পিউট দ্য ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। তো ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বাই করার জন্য আমরা কি জানি, F = kx এর ফর্মুলাটা জানি, সেই জিনিসটি আমরা এখানে ব্যবহার করছি যে k = p/del। তো p এখানে নিরাপদ লোডটা নিছি এবং del = কি টোটাল যে ডেলটা আমরা একটু আগে বের করলাম সেটাকে এখানে বসানো হয়েছে। তো যার কারণে যেহেতু টোটাল পিটা ব্যবহার করা হয়েছে, মানে যেটা অ্যাপ্লিকেশন হবে, এবং টোটাল যে ডেলটা হবে সেটা ব্যবহার করা হয়েছে, তার মানে যে কেটা বের হবে সেটা কি টোটাল কে, অর্থাৎ দুইটা স্প্রিং এর একবারই কেটা আমরা বের করে নিয়েছি। এবার আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক দেখব। দেখেন এখানে আমাদের একটা স্প্রিং দেওয়া আছে, দুইটা স্প্রিং আছে, এখানে একটা স্প্রিং, এখানে একটা স্প্রিং, এবং এখানে টোটালি একটা যে বার আছে সেই বারটা এই যে বাম পাশে হিঞ্জ সাপোর্টে আছে, অর্থাৎ আমি যদি স্প্রিং গুলোকে তুলে দিই তাহলে এই যে বারটা উপরে নিচে মুভ করতে পারবে। তো যেহেতু এখানে 10 কেজি লোড প্রয়োগ করা হয়েছে, তো সেহেতু এই স্প্রিংটা একটু ডিফ্লেক্ট হবে, এই স্প্রিংটা একটু ডিফ্লেক্ট হবে, যার কারণে চিত্রটা আমি যদি একটু চিন্তা করি যে এই যে বারটা এটা নিচের দিকে একটু নামে আসবে। তো আমি যদি এই বারটাকে আমি এখানে মেইন লাইনটা কল্পনা করি, আমি এখানে একটা ফ্রি বডি আর্ট করার চেষ্টা করতেছি, যদি এই দাগটা অর্থাৎ এই দাগটাই যদি আমি এখানে কল্পনা করি এই দাগটা, তো সেখান থেকে এই যে লোডের কারণে একটু নিচের দিকে নামে আসবে। পরবর্তীতে ধরলাম যে এই লাইনটা এরকম হয়ে গেছে, যেহেতু এই জায়গাটা সে কি করতে পারে, মুভ করতে পারে। তো এইখানে এই অবস্থায় ছিল, এখন হয়ে গেছে এই অবস্থায়। তাহলে এই যে 10 কেজি লোড পড়ছে, 10 কেজি লোডের কারণে এই যে স্প্রিংটা একটু ডিফ্লেক্ট হয়েছে। তো এটা যদি মেইন অবস্থান ধরি, মেইন অবস্থান থেকে এতটুকু কি দ্বিতীয় স্প্রিংটার জন্য ডিফ্লেকশন, আবার এই স্প্রিংটার জন্য এতটুকু হচ্ছে কি ডিফ্লেকশন। তো আমরা এখন প্রশ্নটা দেখি যে প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে যে এ রিজিড বার হিঞ্জড এট ওয়ান এন্ড, যেটা আমি বললাম যে একটা সাইডে হিঞ্জড করা আছে, ইজ সাপোর্টেড বাই টু আইডেন্টিক্যাল স্প্রিং, যে দুইটা স্প্রিং দ্বারা সংযুক্ত করা আছে। ইচ স্প্রিং কনসিস্ট 20 টার্মস এন্ড 10 মিলিমিটার, অর্থাৎ প্রত্যেকটা স্প্রিং সেম, এটা তো 20টা টার্ম আছে, এটা তো 20টা টার্ম আছে, আবার এটাও 10 মিলিমিটার ডায়ামিটার এবং এটাও কি 10 মিলিমিটার ডায়ামিটার দিয়ে ডায়ামিটার তার দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ দুইটা স্প্রিংই মোটামুটি সেম, এবং কি মিন ডায়ামিটার গুলোও সেম 150 মিলিমিটার করে দেওয়া আছে। তো বলা হয়েছে যে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস গুলো বের করতে হবে।
স্প্রিং এর ম্যাক্সিমাম শিয়ার রেজিস্ট্যান্স বের করতে হবে। এবং বলা হয়েছে নেগলেক্ট দ্য মাস অফ দ্য রিজিড বার, অর্থাৎ এই যে বারটা আছে সেটার মাসটাকে আমরা কল্পনায় নিব না, জাস্ট এই বারটাকে, এই যে 10 কেজি ওজনটাকে হিসাবে নিয়ে আসবো। তো 10 কেজিটাকে প্রথমে আমি নিউটন করে কনভার্ট করে নিয়েছি, যে 9.8 দ্বারা গুণ করে। তো আমরা জানি যে শিয়ারিং স্ট্রেস বের করার জন্য সর্বপ্রথম আমাদের ফোর্সটা অর্থাৎ পি এর মানটা প্রয়োজন হয়। তো আমি যদি একটু খেয়াল করি যে আমি যদি এই যে হিঞ্জ সাপোর্টের পয়েন্টটাতে মোমেন্ট নেই, তাহলে পি এর মানগুলা বের হওয়া উচিত। তো এখানে দেখেন P1 এবং P2 দুটি আননোন। তো যার কারণে P1 এবং P2 এর মধ্যে প্রথমে আগে সম্পর্ক তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়ে তারপর মোমেন্টের ফর্মুলা আমরা অ্যাপ্লিকেশন করব। তো P1 P2 এর মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফাইনাল ডায়াগ্রামটা যেটা করছিলাম, যে এখানে একটা ত্রিভুজের মতো হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট অবস্থা ছিল, এটা ছিল ফাইনাল অবস্থা। তো আমরা যে সদৃশ ত্রিভুজ সূত্র থেকে কি জানি, যে সদৃশ ত্রিভুজ অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেল থেকে যে দুটা ত্রিভুজের একই মানগুলোকে আমরা একই সাথে হিসাবে নিয়ে আসতে পারি। আমি যদি চিন্তা করি যে এতটুকু যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি, আবার এইখান থেকে টোটালটা আরেকটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটা এই ত্রিভুজের যে এই হাইটটা del1 এবং এটার ত্রিভুজের যে ভূমিটা হচ্ছে কি 2, তাহলে আমি যদি এই ত্রিভুজের লম্ব আর ভূমি নেই, তাহলে এই বড় ত্রিভুজটারও নিতে হবে কি লম্ব আর ভূমি। তাহলে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এই যে del1 আর এই 2টা নিলাম, আবার এই বড় ত্রিভুজটার জন্য ইকুয়াল টু লিখবো কি del2 বাই এই টোটালটা। তাহলে এই টোটালটা কত, 2 2 আর 2 6, তাহলে del1/2 del2/6। তাহলে del1 এবং del2 এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম, কিন্তু del1 del2 এর মান আমাদের উপরে দেওয়া নেই, যার কারণে আমরা del1 এবং del2 এর যে ফর্মুলাগুলো সেগুলো বসাইলাম। 64 p^r³ / GD^4 64 p^r³ / GD^4। তো যেখানে এই যে সবগুলা মান আমাদের বলে দিয়েছিল যে দুইটা স্প্রিং এর জন্য কি হবে, সেম হবে, যে মানগুলো সেম হবে সবগুলোকে কাটে দেওয়া হয়েছে। কাটে দেওয়ার পর P1 এবং P2 এর মধ্যে একটা সম্পর্ক চলে আসছে। P1 P2 সম্পর্ক থেকে আমরা যদি এখন এই হিঞ্জ সাপোর্টে যদি একটা মোমেন্ট নেই, তাহলে আমাদের হিসাবটা চলে আসা উচিত। তো আমি যদি হিঞ্জ সাপোর্টে মোমেন্ট নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই জিনিসটা কি সাম্য অবস্থায় আছে, যার কারণে মোমেন্ট ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে মোমেন্ট ইকুয়াল টু 0 ধরছি, এবং মোমেন্টটা কিভাবে বের করতে হয় আমি আশা করছি যে আপনারা মোমেন্ট সম্বন্ধে ধারণা আছে। তাহলে এখান থেকে P1 এবং P2 এর মধ্যে একটা ইকুয়েশন চলে আসলো, এবং P1 এর জায়গায় P2 এর যে P1 P2 এর সম্পর্ক থেকে P1 এর জায়গায় 1/3 P2 বসাই দিলাম, বসাই দিলে P2 এর মান একটা চলে আসলো। P2 এর মান যদি আবার P1 এর ইকুয়েশনটাতে বসাই দিই, তাহলে কি হবে, 1/3 P2 এর মানটা বসাই দিলে P1টা চলে আসবে। অর্থাৎ দুইটা স্প্রিং এর জন্য কোনটাতে কত লোড হবে সেটা আমরা পেয়ে গেছি, যে P1 এর জায়গায় লোড এবং P2 এর জায়গায় লোডগুলো পেয়ে গেছি। এবার আমাদের P1 P2 থেকে আমাদের কাজ হলো যে দুইটা স্প্রিং এর শিয়ার স্ট্রেসগুলো বের করা। তাহলে এখন আর কি জাস্ট ফর্মুলা ফেলাই দেব। আমরা শুরুর দিকে ওয়াল ফর্মুলা ছাড়াও আরেকটা ফর্মুলা বসাইছিলাম, সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। ওয়াল ফর্মুলা ব্যবহার করেও করতে পারি, অথবা ওয়াল ফর্মুলা ছাড়াও একটা ফর্মুলা ব্যবহার করছিলাম, নিচের দিকে লিখছিলাম শুরুর দিকে, সেটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে প্রথম স্প্রিংটার জন্য টাউ ম্যাক্স 1 ধরছি, আর যে ফর্মুলাটাতে বসাই দিলাম সবগুলো মান, প্রথম স্প্রিংটার জন্য মানগুলোকে বসাই দিলে টাউ ম্যাক্স 1 চলে আসলো। এবং দ্বিতীয় স্প্রিংটার জন্য আবার এই ফর্মুলাতে বসাই দিব, বসাই দিলে দ্বিতীয় স্প্রিংয়ের বসাই দিলে চলে আসবে। ভাগ্য ভালো থাকলে আপনার সাথে আবার কখনো দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন। আপনার আজকের দিনটি অনেক অনেক শুভ হোক এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।